আমরা আজকে আলোচনা করব সরল ও দ্বিপদী সমীকরণ নিয়ে। সরল এবং দ্বিপদী সমীকরণের আলোচনায় আমরা মৌলিক কিছু তথ্য শুরুতে জেনে নেব। যেমন মৌলিক তথ্যের ভিতর আছে যে চলক কি, ধ্রুবক কি, তারপর হচ্ছে সহগ কি। আলোচনার ধারাবাহিকতায় আরও কিছু কনসেপ্ট নিয়ে আমি কথা বলবো, তবে শুরুতে এই কনসেপ্টগুলো নিয়ে কথা বলা যাক। আমি যদি আপনার স্বাভাবিকভাবে ধরুন x+11 ধরুন একটা রাশি লিখলাম। এখানে দুটো কনসেপ্ট আমাদের রয়েছে। আমি এখানে যে এক্সটা দেখতে পাচ্ছেন এটা একটা অজানা রাশি। অজানা রাশি বলতে আমি এটাই বোঝাচ্ছি এর মান কত আমরা আদৌ জানি না। আমি যদি এই জায়গায় এক্স সমান যদি ধরুন 2 বসাই, তাহলে দেখুন এই সমীকরণের মানটা কি দাঁড়াবে, যে x+11 এটা সমান সমান মানে যে রাশিটা রয়েছে এটার মানটা কি দাঁড়াবে। x সমান যদি 2 বসায় তাহলে 2 বসানোর সাথে সাথে এই মানটি গিয়ে দাঁড়াচ্ছে কত, 13। আমি যদি একইভাবে এটি সমান সমান 5 বসাই, তাহলে আমাদের x+11 এই মানটা সমান দাঁড়াচ্ছে 5+11 অর্থাৎ 17। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এক্স এটি অজানা রাশি, অর্থাৎ এটি কত সেটা আমরা জানি না। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটিকে আমি বলতে পারি অজানা, অথবা আরেকটা কথা বলা যেতে পারে অজ্ঞাত। ঠিক আছে, যে আর এই যে পাশে 11 দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা ফিক্সড, মানে দেখুন আমি যখন এক্স এর মান 2 ধরে নিলাম তখনও আমার 11 রয়ে গেছে। এক্স এর মান যখন আমি 5 ধরে নিলাম তখনও 11 রয়ে গেছে। তার মানে এখানে দুই টাইপের আমরা রাশি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে যেটি অজ্ঞাত, এটি পরিবর্তনশীল। এটি কি পরিবর্তনশীল, অর্থাৎ সে তার প্রয়োজনে এক এক সময় এক এক মান ধারণ করার ক্ষমতা রাখে। অর্থাৎ অলরেডি আমি দুটো মান বসিয়েছি, তার মানে সে এক্স এর মান 2ও হতে পারে, 1, 3, 5 যে কোনোটা হতে পারে। অর্থাৎ এখানে যদি আমি এটির কথা বলি, যে এখানে যে অজ্ঞাত রাশি যেটা বলছি এটি হচ্ছে মূলত একটা হচ্ছে মূলত কি পরিবর্তনশীল। আর এ হচ্ছে মূলত 11 যেটিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত এই রাশিতে এটা ফিক্সড। তাহলে এখানে দু ধরনের মান আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পরিবর্তনশীল আর একটা হচ্ছে ফিক্সড। মনে রাখবেন যে এই জায়গায় মূলত একটি হচ্ছে চলক আর একটা হচ্ছে ধ্রুবক। এখন প্রশ্ন হচ্ছে যে ধ্রুবকটা কি, চলকটা কি? ওকে, সেটা হচ্ছে এই যে মানটা পরিবর্তনশীল, অর্থাৎ এক্স এর যে অজ্ঞাত মান হিসেবে আমরা একটা রাশিতে পাবো, একটা রাশিতে আমরা এই ধরনের একটা অজ্ঞাত মান পাবো, যেটি হচ্ছে এক এক সময় এক এক মান ধারণ করতে পারে এবং এক এক মানের জন্য নতুন নতুন একটা রেজাল্ট দিতে পারে। যেমন এই মানটা যদি আমি 2 ধরে নেই তাহলে এই টোটালটার রেজাল্ট হচ্ছে 13। আবার এই এক্স এর মানটা যদি আমি 5 ধরে নিই তাহলে টোটালটার রেজাল্ট হচ্ছে 17। অর্থাৎ তার এক একটি মান ধারণের জন্য আমার টোটাল রেজাল্টটাতেও একটা পরিবর্তন আসবে। এই যে অজ্ঞাত বা অজানা রাশিটি যেটি সতত পরিবর্তনশীল, এটিকে বলা হয় মূলত চলক। এটি হচ্ছে কি চলক, ঠিক আছে। আর যে মানটা ওই রাশির মালায় বা ওই রাশিতে ফিক্সড নির্দিষ্ট, অর্থাৎ এখানেও সে 11 ধারণ করে আছে, এখানেও সে 11 ধারণ করে আছে, সেটি হচ্ছে মূলত আমাদের কি ধ্রুবক। সেটি হচ্ছে মূলত আমাদের কি ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা চলক এবং ধ্রুবক সম্পর্কে ক্ষুদ্র একটি ধারণা নিলাম। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে চলক ধ্রুবক তাহলে সহগটা কি? যেমন আমি যদি ধরুন এটিকে এভাবে লিখতাম 5x+11, যদি এভাবে আমরা লিখতাম তাহলে দেখুন এই যে আমাদের এটি হচ্ছে মূলত কি আমার চলক, ঠিক আছে।
এটি হচ্ছে মূলত আমার কে ধ্রুবক। তাহলে এই যে চলকের সাথে গুণ অবস্থায় আমার একটি সংখ্যা রয়েছে, এটি কি? একটা জিনিস মনে রাখবেন যে ধ্রুবক কিন্তু এই চলকের সাথে গুণ অবস্থায় থাকবে না, এখানে যাতে করে আপনারা আবার ভুল না করেন। চলকের সাথে এই যে গুণ অবস্থায় যে সংখ্যাটা আছে আর এই যে সংখ্যাটা প্লাস মাইনাস দিয়ে স্বাধীনভাবে আছে ওটা এক না, এটি ধ্রুবক। বাট এই যে চলকের সাথে যে সংখ্যাটা গুণ আকারে থাকবে এটিকেই মূলত আমরা বলবো সহগ। কার সহগ? ওই চলকের সহগ, অর্থাৎ ওই এক্স এর সহগ। ঠিক আছে, তাহলে আমরা সহগও চিনলাম। তাহলে আমরা তিনটা আইডিয়া চিনলাম, চলক, ধ্রুবক এবং সহগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরো একটা আইডিয়া সম্পর্কে জানবো যে ঘাত কি। ঘাত কি এটি বেশ গুরুত্বপূর্ণ একটি আইডিয়া। ধরুন আমি যদি এখানে দুটো এক্স গুণ করি তাহলে আমার রেজাল্ট কত হবে? এক্স স্কোয়ার। আমি যদি একই সাথে তিনটা এক্স গুণ করি তাহলে আমার রেজাল্ট হবে কি এক্স কিউব। ঠিক আছে, মূলত দেখা যাচ্ছে ঘাত হচ্ছে মূলত যে কোনো সংখ্যার সাথে ওই সংখ্যাটা কতবার আপনি গুণ করতেছেন। যেমন এখানে ওই সংখ্যার সাথে ওকে একবার মানে দুবার গুণ, দেখেন এটা কি দুবার গুণ হচ্ছে না, তার মানে আমার ঘাত হচ্ছে কয়টা? দুইটা। এখানে এক্স কয়টা গুণ হচ্ছে, মানে সেম সংখ্যা কতবার গুণ হচ্ছে, তাহলে আমার পাওয়ার তত। যেমন আমি যদি এখানে 3টা 5 গুণ করি তাহলে 5-এর পাওয়ার কত হবে? 5-এর পাওয়ার হচ্ছে কি আমার 10। তার মানে এটি দ্বারা বোঝা যাচ্ছে যে 3টা 5 গুণ আকারে আছে, 3টা 5 গুণ আকারে আছে। মূলত ঘাত হচ্ছে এই জিনিসটিকে বোঝায় যে যাকে আমরা পাওয়ার হিসেবে চিনি, পাওয়ার বা এটিকে আমরা বলি কি ঘাত। এই পাওয়ার বা ঘাত হিসেবে যাদেরকে চিনি এটার মিনিংটা হচ্ছে যে এর উপর পাওয়ার 2 থাকা মানে আমাকে বুঝতে হবে এখানে দুটো এক্স গুণ অবস্থায় আছে। এখানে এর উপর পাওয়ার 3 থাকার অর্থ হচ্ছে এখানে আমার 3টা এক্স গুণ অবস্থায় আছে। এই 5-এর উপর পাওয়ার 3 থাকা মানে এখানে বুঝতে হবে 3টা গুণ অবস্থায় আছে। অর্থাৎ ঘাত হচ্ছে যে এমন একটা মান যেটি দেখে বুঝতে পারবো যে ওটার ভিত্তি যেটা অর্থাৎ বেজ যেটা এটা কয়টি গুণ অবস্থায় আছে সেটি। কথাটা ক্লিয়ার? এখন আমরা যখন সমীকরণের অঙ্ক করতে যাব তখন এই আইডিয়াটা আমাদের দরকার হবে। কীরকম দরকার হবে? যেমন আমি যদি 2x সমান আমি ধরুন একটা 0 লিখলাম, তার মানে এর দ্বারা একটা জিনিস বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে x এর এমন একটা মান আমাদেরকে নিতে হবে যে মান মানে এটা তো আমাদের চলক, সেটি বুঝতে পেরেছেন যে এখানে এটি চলক। ঠিক আছে, এটি কি চলক? চলক আমার শুধু x না, y হতে পারে, z হতে পারে। কথাটা ক্লিয়ার? একটা সমীকরণে দেখা যাচ্ছে একের অধিক চলক থাকতে পারে। কথাটা ক্লিয়ার? যেমন এখানে চলক একটা, একইভাবে আমি যদি বলি যে x² + 5x + 6 তাহলে এখানে চলক কয়টা? দেখেন এখানে আমার x আছে, এখানেও x আছে, তার মানে আলটিমেট এখানেও চলক হচ্ছে মূলত আমার কয়টা? চলক হচ্ছে আমার একটা, সেটি কি x। ঠিক আছে, তাহলে এখানে চলক কয়টা? এখানেও চলক হচ্ছে মূলত একটা, সেটি হচ্ছে মূলত x। সেটি কি x, কারণ এখানে চলক একটা, এখানেও চলক একটা। পার্থক্য হচ্ছে যে এই দু জায়গায় এখানে এটির ঘাত হচ্ছে 2, এটির ঘাত এই চলকের ঘাতটা হচ্ছে কত? 2। আর এখানে এই চলকের যে ঘাতটা মানে এই যে x এর এটার ঘাতটা হচ্ছে আমার কত? 1। ঠিক আছে, পার্থক্য এটাই, কিন্তু চলক আমার কয়টা? একটাই। আবার যদি আমি এরকম যদি 5x + -3y = 7 লিখি তাহলে কিন্তু এখানে আমার চলক কয়টা? এখানে চলক আমার দুইটা কি কি? একটা হচ্ছে x আর একটা হচ্ছে y।
অর্থাৎ এটিও একটা চলক, এটিও একটা চলক। তার মানে এখানে চলকটা হচ্ছে কি আমার দুইটা, কিন্তু এখানে যে লিখেছি আজ এই এখানে আমার চলক এখানেও একটা, এখানেও একটা। আমরা এই জায়গায় একটা কনসেপ্ট ভালো করে লক্ষ্য করব যে এই যে আমাদের চলক একটা, এখানেও চলক হচ্ছে একটা। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে এই চলক একটা হলেও ঘাত এর উপর নির্ভর করে আমরা এর নামকরণ করব। কি ধরনের নামকরণ করব? যে এই যে এখানে ঘাত একটা 2x, এখানে কি পাওয়ার নাই মানে কি একটা 1 আছে, কারণ এখানে x একটা, তাহলে এটাকে বলা হবে এক ঘাত বিশিষ্ট কি সমীকরণ। আর এখানে যখন ঘাত দুটো থাকলো তখন আমরা একে বলবো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে কি দাঁড়ালো? এক ঘাত বিশিষ্ট সমীকরণ আমার দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এখন এই জায়গায় মূলত আমরা আজকে সেটি নিয়েই কথা বলতে চাচ্ছি, যে সরল ও দ্বিপদী সমীকরণ নিয়ে। তাহলে সরল সমীকরণটা হচ্ছে যে সমীকরণের ঘাত থাকবে একটা এবং চলকও থাকবে কয়টা? একটা। তাহলে চলক একটা, ঘাত একটা, সেক্ষেত্রে মনে রাখবেন যে ওই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় সরল সমীকরণ। ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে তাহলে এটিকে আমরা কি নামকরণ করব? এটিকে বলবো আমরা দ্বিপদী বা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের হিসাবে আমাদের কি থাকবে, অথবা দ্বিপদী সমীকরণ বলতে আমরা বুঝবো যেটার ঘাত দুটো থাকবে। আরেকটা মনে রাখবেন, ঘাত যে কয়টা থাকবে মান ততটি বের হবে। যেমন এখানে কি দ্বিঘাত না, এখানে x এর মান দুটো বের হবে। x এর মান কয়টা বের হবে? দুটি বের হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ ঘাত যতটি থাকবে মান ততটি বের হবে। অর্থাৎ এখানে আলটিমেট আপনি হিসেব করে দেখেন x এর দুটি মান বের হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে এটি একই সাথে এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ বা এক চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট দেখা যাচ্ছে এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ যেটা বলতে পারি। আবার এখানে কি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এভাবে বলতে পারি, অথবা বলতে পারি এটি একটি সরল সমীকরণ, এটি একটি দ্বিপদী সমীকরণ। আপনি যেভাবেই বলেন, এই হচ্ছে মূলত সরল ও দ্বিপদী সমীকরণ। আমরা আজকে মূলত প্রাথমিকভাবে আলোচনা করব সরল সমীকরণ নিয়ে, কারণ সরল সমীকরণের কিছু নিয়ম আমাদের জানতে হবে, যেগুলো বেশ সমীকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে আমরা শুরুতে আলোচনা করব, তারপর আমাদের হয়তো একের অধিক ক্লাস আমাদের প্রয়োজন হবে, সমস্যা নেই, আমরা যথারীতি একের অধিক ক্লাস নিব, কিন্তু প্রত্যেকটা পর্ব আমরা একটু বুঝে বুঝে কমপ্লিট করার চেষ্টা করব। আশা করি আমার মেসেজটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এখান থেকে অতিরিক্ত কিচ্ছু জানা দরকার নেই। সরল সমীকরণ হচ্ছে যে এখানে একটা চলক থাকবে। দেখেন এখানে শুধু x থাকবে, ব্যাপারটা এমন না। ধরেন আমার 5y - 1 = 7, তাই কি না? এটিও কিন্তু আমার একটি সরল সমীকরণ। কেন? কারণ হচ্ছে এখানে আমার চলক আছে কয়টা? চলক আছে একটা, এবং ওই চলকের ঘাত কয়টা? ঘাত হচ্ছে আমার একটা। তার মানে বুঝতে হবে যে এটি হচ্ছে একটি কি সরল সমীকরণ, এটি হচ্ছে একটি সরল সমীকরণ। ঠিক আছে? আর একইভাবে লক্ষ্য করে দেখুন যে এখানে কিন্তু আমার 7m + 2 = 11, এটিও হতে পারে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু সরল সমীকরণ, কারণ আমার অজানা রাশি হচ্ছে চলক হচ্ছে কয়টা? একটা। অর্থাৎ আমাদের চলকটা যে কোনো প্রতীক দ্বারাই আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এবার আরেকটি আইডিয়া আমার মনে হয় একটু কথা বলে নেওয়া উচিত, যে সমীকরণের বীজ। সমীকরণের বীজ কি, এটি নিয়ে আমরা অনেকেই বিষয়টা সাধারণ কিন্তু বুঝতে পারি না। সমীকরণের বীজটা কি মূলত, যেমন আমি যদি 2x + 1 = ধরুন 13, এটিকে যদি আমরা সমাধান করি, এটি কিন্তু একটি সরল সমীকরণ।
আমি যদি সমাধান করার সময় আমরা এই চিহ্ন দিয়েও সমাধান করতে পারি অথবা আমরা বা ইউজ করতে পারি। ওকে, এই ক্ষেত্রে আমাদের 13 - 1 তার মানে বা 2x সমান হচ্ছে আমার 12। আমরা x2 ওপাশে নিয়ে ভাগ করলে 12কে 2 দ্বারা ভাগ করলে আমার 6। তাহলে দেখুন এই সমীকরণে আমরা যদি x সমান যদি আমরা 6 বসাই তাহলে এটা এই যে রেজাল্টটা সেটা আমার কত আসবে, 13 আসবে, অর্থাৎ সমীকরণটিকে সিদ্ধ করবে। কিভাবে আপনি লক্ষ্য করে দেখুন যে এখানে যদি আমি x এর মানটা কি বসাই, 6 বসাই, তাহলে সে সমীকরণটা সিদ্ধ করবে, অর্থাৎ রেজাল্টটা কত হবে, 13 হবে। এই যে একটি চলকের যে মানটা বসানোর কারণে ওই সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। মনে রাখতে হবে x এর ওই মানটাই হচ্ছে কি সমীকরণের বীজ। তার মানে এখানে এই সমীকরণের বীজ হচ্ছে কত, 6। খুবই সহজ একটি আইডিয়া। তো আমরা সহজ অঙ্কগুলো আজকের ক্লাসে দেখব, কারণ হচ্ছে আমরা যেহেতু সব কিছু বেসিক থেকে শেখার চেষ্টা করতেছি, সো আমরা অতিরিক্ত তাড়াহুড়ায় বিশ্বাসী নই। এবার দেখুন আমরা যদি 1 নম্বর প্রশ্নটা দেখি, এগুলি মৌখিকভাবে সমাধান সম্ভব। বলা হচ্ছে x² - 6x + 9 এটা সমীকরণের মূল কয়টা, সমীকরণের মূল কয়টা। আমরা বলেছিলাম যে এই যে এখানে আমার মূলত হচ্ছে এখানে চলক কয়টা, চলক একটা। আমরা সবকটি রেকর্ডটা একটু বের করে ফেলি। ঘাত কয়টা, ঘাত হচ্ছে ওই চলকের ঘাত হচ্ছে 2টি। আমরা বলেছি কি যে ঘাত যতটি থাকবে x এর মান ততটি বের হবে, অর্থাৎ x এর মান তাহলে 2টি বের হবে। তাহলে x এর মান 2টি বের হওয়ার অর্থ হচ্ছে এখানে ওই চলকের মানটা আপনি বের করলেন, তাহলে চলকের মানটাই তো হচ্ছে আমার সমীকরণের বীজ, তাই কিনা। আরেকটা কথা বলি, সমীকরণের বীজ আর মূল কিন্তু একই কথা। সমীকরণের যেটা আমি বীজ বললাম সেটিই কিন্তু সমীকরণের কি মূল। তাহলে সমীকরণের মূল এখানে কয়টা হবে, 2টা হবে। তার মানে হচ্ছে যে ঘাত যত সমীকরণের মূলও তত। অর্থাৎ এটি আপনি সমাধান করে যদি দেখেন যে স্বাভাবিকভাবে যে x² - 6x + 9 = 0, তাহলে এখানে আমার কি হচ্ছে, স্বাভাবিকভাবে যদি আপনি এখানে 3x - 3x + 9 সমান আপনি যদি হিসাব করেন x - 3 - 3x - 3, তাহলে দেখেন x - 3x - 3 আমরা সুতরাং x - 3 = 0 অথবা x - 3 = 0। তাহলে আমাদের এখানে x এর দুটো মান আসলো, লক্ষ্য করে দেখেন, অর্থাৎ x এর দুটো মান পেয়েছি। তার মানে সমীকরণের মূল কয়টা, 2টা। তাহলে এত সমাধান না করেও উত্তরটা আমরা বলে দিতে পারি কি দেখে, ঘাত দেখে। ঘাত কয়টা, 2টা। তার মানে আমাদের মূল কয়টা, 2টা। আশা করি বুঝতে পেরেছেন। ইভেন আমরা 2 নম্বর প্রশ্নটাও মৌখিকভাবে সমাধান করে ফেলতে পারি যে এখানে ঘাত মানে আমার সমীকরণের মূল কয়টা হবে। এখানে যদি আপনি এটাকে ভাঙান তাহলে x² আসবে কি, আর অথবা a - b হোল স্কোয়ারের সূত্র যদি ফেলেন তাহলে এরকমই একটা সমীকরণ পাবেন যেখানে x² আসবে। x² যদি আসে তাহলে ঘাত 2টি হয়ে গেল, আর ঘাত 2টি হওয়ার অর্থই হচ্ছে আমার এখানে মূল কয়টি হবে, 2টি হবে। খুবই সহজ হিসাব, আপনারা এটি দেখে নেবেন। এবার আমি সমীকরণের কিছু বিধি রয়েছে, অর্থাৎ নীতিমালা রয়েছে, সেগুলো নিয়ে আমি একটু শর্টকাটে কথা বলবো। এগুলি খুব কঠিন কিছু না, তারপরে আমি কথা বলছি। দেখেন আমাদের যদি এরকম হয়, ধরেন আমরা সাপোজ মনে করেন যে স্বাভাবিকভাবে আমাদের এই জায়গাতে x সমান ধরেন আমার কি আছে, 7 আছে, ঠিক আছে। এটা ধরেন দুটো পক্ষ, এটাকে বলা হয় বাম পক্ষ, আমরা আগেই এগুলি জানি। এটাকে বলা হয় ডান পক্ষ, ঠিক আছে। এই দুটি পক্ষ আপনি চাইলে উভয় পক্ষে
একই সংখ্যা যোগ করতে পারেন। যেমন আমি এই পক্ষে এবং এই পক্ষে একই সংখ্যা যোগ করতে পারি কিভাবে 5 5 তাতে করে আমাদের মানে দেখা যাচ্ছে যে সমীকরণের উপর কোনো প্রভাব পড়বে না, কারণ একই সংখ্যা আমি উভয় দিকে কি করেছি যোগ করেছি। ওকে, তাহলে আমাদের এই সমীকরণটা আর এই সমীকরণটা সেম। আপনি বিশ্বাস না হলে হিসাব করে দেখেন, একদম সেম হিসেবে আসবে। যে আপনি যদি এখানে 5 ওপাশে নেন, এখানে 12 12 থেকে আবার 5 চলে গেলে থাকে কত 7। দেখেন এটি কিন্তু চলে আসতেছে। তার মানে আপনি সমীকরণের এটি একটি নিয়ম যে আপনি উভয় পক্ষকে একই সংখ্যা যোগ করতে পারবেন, একইভাবে উভয় পক্ষে একই সংখ্যা আপনি বিয়োগ করতে পারবেন। যেমন আমি যদি এখানে বিয়োগ করি স্বাভাবিকভাবে, তাহলে আমার এই সমীকরণ আর এই সমীকরণের ভিতর আমাদের ভ্যালুয়েশনটা সেম থাকবে, মানে আমাদের সমস্যা হবে না। কিভাবে দেখেন, আমি যদি x সমান সমান ও পাশে 7 - 5 আছে, তাই না, এই পাশে গিয়ে এটা প্লাস হবে, তাহলে এটা কাটা গিয়ে ফাইনালি কিন্তু x সমান সমান আমার 7ই টিকে যাচ্ছে। তার মানে কি উভয় পক্ষকে আমি সেম সংখ্যা কি করতে পারি, বিয়োগ করতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এই ডান এবং বাম উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি। কিভাবে গুণ করতে পারি, যেমন আমি চাইলে একেও 5 দ্বারা গুণ করতে পারি, একেও 5 দ্বারা গুণ করতে পারি। ঠিক আছে, দুটোকে আমরা 5 দ্বারা গুণ করতে পারি, এতে করে আমার মানের কোনো পরিবর্তন হবে না। কিভাবে, এখানে 5x হবে, এখানে আমার কত হবে 35 হবে, অর্থাৎ এটি আর এটি কিন্তু সমতুল, অর্থাৎ এই দুটো আমার সেম, মানের কোনো পরিবর্তন নেই। বিশ্বাস না হয় আপনি যদি মানটা কাটাকাটি করে বের করেন তাহলে সেম আসবে। দেখেন x সমান সমান 35/5, তার মানে কত 7। তার মানে আমরা কি করতে পারি, একই সংখ্যা দ্বারা যোগ করতে পারি, আমরা বিয়োগ করতে পারি, আমরা গুণ করতে পারি, একইভাবে আমরা ভাগও করতে পারি। ঠিক আছে, যেমন আমরা যদি এই একে যদি উভয় পাশে আমরা ভাগ করি কত দ্বারা, 5 দ্বারা, তাহলে এইভাবে আমরা ভাগও করতে পারি, তাতেও মানের কোনো পরিবর্তন হবে না, মানে মূল যে ভ্যালুটা সেটা সেম থাকবে, অর্থাৎ x সমান সমান কত 7। কথাটা ক্লিয়ার? তার মানে আমরা উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, তবে শর্ত হচ্ছে যে এগুলি এখানে যাকে দ্বারা ভাগ করবেন এটা সমান সমান, আমি যদি ধরে নেই যে এটা হচ্ছে c, তাহলে যাকে দিয়ে আপনি ভাগ করবেন, যেমন এখানে 5 দিয়ে ভাগ করলাম, আবার যাই হোক, অর্থাৎ গুণ এবং ভাগের ক্ষেত্রে এটা বেশ জরুরি যে যেটাকে দিয়ে ভাগ করবেন সেটা সমান 0 হওয়া যাবে না। কি হওয়া যাবে না, আমাদের 0 হওয়া যাবে না। ঠিক আছে, কি হওয়া যাবে না, আমাদের 0 হওয়া যাবে না। জাস্ট এই শর্তটা আপনারা একটু মাথায় রাখবেন। আমাদের অবশ্যই এই নিয়মগুলি এতটাই পরিচিত যে আমরা সবাই এগুলি পারবো, এগুলি নিয়ে কোনো সমস্যা নেই। আমি বরঞ্চ অঙ্কে চলে যাই, অঙ্কে যাওয়ার পর আমরা আলোচনা করতে থাকলে সেটি হয়তো সুবিধা হবে। তবে আমি চাচ্ছি যে বইয়ের ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য, এতে করে পরবর্তী যখন আপনি রিভিশন দিবেন তখন আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে অঙ্ক সমাধান করতে থাকবো এবং আইডিয়াগুলো নিয়ে কথা বলবো। তবে কিছু আইডিয়া আমাদের একটু কথা বলে নেওয়া উচিত, যেমন এর ভিতরে আছে পক্ষান্তর বিধি এবং বর্জন বিধি। এখন এখানে এই কনসেপ্টটা নিয়ে আমি একটু কথা বলি যে পক্ষান্তর বিধি, তারপর হচ্ছে বর্জন বিধি। ঠিক আছে, যেমন আমাদের আছে আর গুণ বিধি। ঠিক আছে, মোটামুটিভাবে এগুলো কনসেপ্ট আলোচনা করলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আরেকটা বিধি আছে, আমি এটা পরে বলছি, যেটা প্রতিসাম্য বিধি বলা হয়। আমি এই কনসেপ্টগুলো আমি একটু আলোচনা করে নিচ্ছি। দেখেন, সেটা হচ্ছে পক্ষান্তর বিধিটাকে, পক্ষান্তর বিধিটা হচ্ছে আমি যদি 5x প্লাস, ধরুন এখানে আমি 2 বসালাম, তাই কিনা, তাহলে ধরুন এখানে আমার কত আছে 27 আছে।
এবার পক্ষান্তর বিধিটা হচ্ছে এরকম যে আমি এই জায়গায় যখন সমীকরণটা সমাধান করব তাহলে এর পাশে কি আমার 2 আছে, আমার কি আছে +2 আছে, এটাকে আমি ডান পক্ষে নিতে পারি। তবে ব্যাপারটা হচ্ছে ডান পক্ষে নিলে আমার চিহ্নটা কি হয়ে যাবে, বদলে যাবে, চিহ্ন বদলে যাবে। কিভাবে বদলে যাবে, ধরেন প্লাস থাকলে সেটা হয়ে যাবে মাইনাস, আবার যদি মাইনাস থাকে সেটা হয়ে যাবে প্লাস, আবার যদি গুণ থাকে ওটা হয়ে যাবে গিয়ে ভাগ, আবার যদি ভাগ থাকে সেটা গিয়ে হবে গুণ, অর্থাৎ চিহ্নটা কি হয়ে যাবে, আমার বদলে যাবে। এটা হচ্ছে ফ্যাক্ট। যেমন এখানে প্লাস আছে, এবার পক্ষান্তর করা মানে এটাকে এক পক্ষ থেকে অপর পক্ষে নেওয়া, তাহলে 27, তাহলে এটা মাইনাস গিয়ে প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস। তাহলে আমরা যদি এটাকে বলা হয় মূলত পক্ষান্তর বিধি। ওকে, আমরা এটিকে সমাধান করে ফেলি, তাহলে এটি হচ্ছে মূলত আমার কত 25। ওকে, এখন আরেকটা ব্যাপার হচ্ছে বর্জন বিধিটা কি। বর্জন বিধিটা হচ্ছে দেখেন, এটা যেমন আমি যদি এই লাইনটাতে দেখাই যে এখানে আমার কি আছে 5 × x, রাইট, এখানে কি আছে 5 × 5, তাই কিনা। আমি চাইলে এখান থেকে এই যে 5টা গুণ অবস্থায় এখানেও আছে এখানেও আছে, এটিকে আমি বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ বর্জন করতে পারি। তাহলে আমি সরাসরি এটাকে লিখতে পারি সুতরাং x = 5, কারণ এখানেও 5 গুণ অবস্থায় আছে এখানেও 5 গুণ অবস্থায় আছে, এটিকে আমি বাদ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে বর্জন বিধি। যেমন বর্জন বিধি শুধু এই গুণ থাকা অবস্থায় না, ভাগ থাকা অবস্থায়ও হতে পারে। ধরেন আমার x বাই, ধরেন আমি যদি বলি a - b, তারপর ধরেন 6/a - b, তাই কিনা। আমি চাইলে এই যে এই পাশে যে হরটা মানে আমার হরটা রয়েছে এটা টোটালি আমি বাদ দিয়ে কি লিখতে পারি, x - 6 লিখতে পারি। কথাটা ক্লিয়ার, সেম আছে, এটা আমি বাদ দিতে পারি। এটা মূলত আসলে বাদটা যায় কিভাবে দেখেন, x - a - b, তাই কিনা, এর পাশে আছে 6/a - b। আসলে কনসেপ্টটা হচ্ছে এরকম যে এখানে যদি আমি a - b দ্বারা উভয় পক্ষকে গুণ করি, কি করি, উভয় পক্ষকে যদি আমি গুণ করি তাহলে আমার এটা কি, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তার মানে আলটিমেট কিন্তু x = আমার কি 6 আছে। তাহলে এভাবে আমি এটা চাইলে বাদ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে বর্জন বিধি। এখন আরেকটা বিষয় লক্ষ্য করে দেখুন যে আমার যদি ধরেন এখানে 7x + 2, তারপর হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এখানে 2x = 2 আছে, তাই কিনা। আমার উভয় পাশে আমি দেখতে পাচ্ছি +2 আছে, তাহলে সেম সাইন হতে হবে। মানে সেম সাইন বলতে এই সমান চিহ্ন এই পাশে প্লাস থাকলে এই পাশেও প্লাস থাকতে হবে, মাইনাস থাকলে এই পাশেও মাইনাস থাকতে হবে, গুণ থাকলে এই পাশেও গুণ থাকতে হবে, আগেরটা যেটা দেখালাম, ভাগ থাকলে এই পাশেও আমার কি থাকতে হবে, ভাগ থাকতে হবে, মানে সেম সাইন থাকতে হবে, সেম সাইন থাকতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারবো। যেমন আমরা এখানে 7x, যদিও আমার মানটা এভাবে নেওয়া উচিত হয়নি, জটিলতা তৈরি করবে, তাই না। এখানে আমি ধরে নিচ্ছি কত, এটা ধরেন 5ই ধরে নিচ্ছি, তাই না, আমি কোনো জটিলতায় যেতে চাচ্ছি না। ধরেন এই কনসেপ্ট থেকে তাহলে উভয় পক্ষ থেকে আমি এটা বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই যে বাদ দেওয়াটা, এটা মূলত হচ্ছে আমাদের বর্জন বিধি, যে আমার সেম সাইন হলে আমি বাদ দিতে পারবো। এখন এই বাদটা আসলে রিয়েলি আমরা কিভাবে দেই, এটা আপনি পক্ষান্তর বিধি করেও কিন্তু বাদ দিতে পারেন। কিভাবে, 7x আছে, তাই কিনা, 5 + 2 ও পাশে গেলে এটা -2 হবে, আলটিমেট এটা বাদ যাচ্ছে, একটা ওয়েতে বাদ দিতে পারে। আরেকটা ব্যাপারটা, আরেকটা ওয়ে, এটা বেশি পণ্ডিতি হয়ে যাবে, সেটা হচ্ছে যে উভয় পক্ষ থেকে, যেমন 5 + 2, উভয় পক্ষ থেকে আপনি এটা কি প্লাস আছে, এটাও প্লাস আছে, উভয় পক্ষ থেকে 2 মাইনাস করে দিলেন, তাহলে কি এই পাশে এটা কাটা এই পাশে এটা কাটা, তাহলে 7x = 5, সুতরাং x = কত 5/7। এগুলো হচ্ছে বর্জন বিধি, ঠিক আছে। পক্ষান্তরের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, হয়তো কখনো প্রয়োজন হতে পারে, সেটি হচ্ছে ধরেন আমার এরকম একটা মান থাকলো,
এক্স এ মাইনাস বি বাই এ বি, তাই না? এরকম মান থাকলো, মান এরকম থাকলো, এই পাশে ধরেন এ মাইনাস বি। এখন এরকম ক্ষেত্রে আপনি কিভাবে পক্ষান্তরটা করবেন? এখন পক্ষান্তরটা যদি করতে চান, এটা তো এখানে গুণ আকারে আছে, তার মানে কি ও পাশে গিয়ে ভাগ হবে। আপনি ইন জেনারেল ব্যাপারটা একটু যদি লক্ষ্য করেন যে এ পাশে আছে, ও পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। তার মানে কি এটার নিচে পুরোটাই এসে ভাগ হবে, তাই না? পুরোটাই এসে কি হবে? ভাগ হবে। তাহলে পরের লাইনটা কি হবে? এ মাইনাস বি ইন্টু, তাই কিনা, এটা, তারপর উপরে এ বি যাবে, নিচে এ মাইনাস বি যাবে, রাইট? এটা কাটা যাবে, তাহলে আমার এ বি হবে। এখন এভাবে ভাগ আপনি করবেন না, আপনি কি করবেন? এই জিনিসটা এই পাশে গুণ আছে ভগ্নাংশ, ও পাশে ভগ্নাংশটা যদি এভাবে উল্টিয়ে দেন, উল্টিয়ে গুণ করেন, তাহলেই সেটা ভাগ করা বোঝায়। উল্টিয়ে যদি গুণ করেন তাহলে সেটা কি ভাগ করা বোঝায়। কিভাবে? দেখেন, উত্তর আমার এ বি চলে আসবে। এগুলো আমাদের আলোচনায় দরকার হবে, এই কারণে আমি কথাগুলো বলছি। এ মাইনাস বি, এটিকে উল্টিয়ে দেন, উপরে এ বি, নিচে এ মাইনাস বি। তার মানে ভগ্নাংশ যদি এই পাশে গুণ আকারে থাকে, ও পাশেও গুণ করবেন কিন্তু উল্টিয়ে, তাহলেই সেটা ভাগ করা বোঝাবে। তাহলে এটা সমান সমান এ বি। এই হচ্ছে মূলত একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমীকরণ সমাধানের ক্ষেত্রে আর গুণন বিধি যেটা, এটা লাগবে। ধরেন আমি বললাম যে সাপোজ ধরেন এক্স মাইনাস 2/7, এ পাশে হচ্ছে ধরেন এখানে এক্স প্লাস 3/2, এই দুটো সমান। এখন এটাকে আপনি সমাধান কিভাবে করবেন? মানে এখানে যেহেতু আমার চলক কয়টা? একটা, তাহলে এক্স এর মানটা এখানে বের করতে হবে। এখন বের করতে হলে আপনি কি করবেন? এখানে আপনাকে আর গুণ করে নিতে হবে। আর গুণ করলে তাহলে দেখেন এখানে আমার কত? 7x, তাহলে 3 7 21, 2x মাইনাস 4। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 7x, এই পাশে আসলে কি 2x, আর মাইনাস 4 ও পাশে গেলে আমার কি মাইনাস 21। তাহলে আমাদের যেটি দাঁড়াচ্ছে 5x সমান সমান এখানে হচ্ছে মাইনাস 25। তাহলে সুতরাং x সমান সমান আমার 25 মাইনাস 5 মাইনাস 5। তার মানে বিষয়টা লক্ষ্য করে দেখুন, এই যে আপনি আর গুণ করলেন, এটাই হচ্ছে আর গুণন পদ্ধতি, ঠিক আছে? এই জিনিসটাও আমাদের দরকার হবে। আরেকটা হচ্ছে আমাদের প্রতিসাম্য বিধিটাকে, প্রতিসাম্য বিধিটা হচ্ছে যে অনেক সময় আপনার এমনটা দরকার হতে পারে, ধরেন একটা সমীকরণ এখানে 5x প্লাস 2 আছে, এ পাশে ধরেন 3x মাইনাস 5 আছে। আপনি চাইলে টোটাল পক্ষটা একসাথে চেঞ্জ করতে পারেন, টোটাল পক্ষটা একসাথে চেঞ্জ করতে পারেন। কিভাবে? যে এটা সমান আপনি টোটাল 3x মাইনাস 5 বাম পক্ষ, ডান পক্ষ থেকে বাম পক্ষ নিতে পারেন, 5x প্লাস 2 বাম পক্ষটাকে ডান পক্ষ নিতে পারেন, এতে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এটাই হচ্ছে প্রতিসাম্য বিধি। কথাটা ক্লিয়ার? মোটামুটি আমি অনেকগুলো পক্ষ নিয়ে কথা বললাম। ইনশাল্লাহ আমরা যখন আলোচনায় প্রবেশ করব তখন ইনশাল্লাহ এই ব্যাপারগুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলুন এবার আমরা একটু প্র্যাকটিস শুরু করি।